নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের সবাইকে পার্থর নতুন একটি ব্লগে স্বাগত। এটা পুরীরই সেকেন্ড পার্ট, আর একটা অংশ। আগের দিন প্রথম দিন কী কী করেছিলাম আগের ব্লগে সেটা দেখেছিলেন। দ্বিতীয় দিনের শুরু থেকে অর্ধেকটা এই ব্লগে দেখবেন। আসলে এই দিনে এত কিছু করে ফেলেছিলাম যে সবটা একটা ব্লগে দিতে গেলে সময়টা এতটাই বেশি হয়ে যাচ্ছে। আমার মনে হলো আপনাদের এত মূল্যবান সময় একসাথে আপনারা কতটা দেখবেন। তো সেই জন্য দ্বিতীয় দিনটাকে আমি দুটো হয়ে ভাগ করেছি। প্রথম ভাগটা আছে এই ব্লগটায়। তো সমুদ্রে বেড়াতে যাবো, আর আমাদের একটা ম্যানিয়া আছে, সেটা হচ্ছে ভোরবেলা উঠে একবার সমুদ্রের ধারে যাওয়া, সি বিচের সামনে দাঁড়ানো। আকাশে দিন মেঘলা ছিল বলে খুব একটা বেশি সূর্যোদয়টা দেখতে পাইনি, কিন্তু তবুও একটা অনবদ্য অনুভূতি। আর এই যে দূরে দেখছেন ভিড়, ওখানে আসলে জেলে নৌকাগুলো ফিরছিল। এই নৌকার কাছে গিয়ে দেখলাম এক অসম্ভব সুন্দর দৃশ্য। আমরা যতবার যাই ততবার আমরা কি করি, এইখান থেকে মাছ কাঁকড়া যা যা খাওয়ার থাকে আমরা নিজেরা কিনে নিজেদের মতন করে হয় কাউকে দিয়ে ভাজিয়ে নিই, আর অন্য সময় রান্না করার হলে অন্য কাউকে দিয়ে রান্না করাই। আপনাদের সাথে সেইটাই আগে ভাগ করে নিই। দেখুন, আমরা যখন পৌঁছালাম গিয়ে দেখলাম জেলে নৌকা কয়েকটা এসে পৌঁছে গেছে। সেখানে যে মাছগুলো এসেছে জালে ধরা পড়েছে, সেই মাছগুলোকে ভাগ করার কাজ চলছিল। এবার প্রত্যেকটা মাছকে কিছু কিছু ভাগ ভাগ করে, মানে প্রথমে মাছগুলোকে বাছাই হচ্ছিল, সব ধরনের মাছগুলোকে আলাদা করা হচ্ছিল। তারপরে সেই ভাগগুলোর মধ্যে একটা সাফিসিয়েন্ট কোয়ান্টিটি রেখে সেটা একটা নির্দিষ্ট দাম ধার্য করা হচ্ছিল। এই দেখুন, এই জেলে নৌকাটি দূর থেকে ফিরছে। আমার এটা ভাবতে খুব অস্বাভাবিক রকমের ভয় লাগে যে এই মানুষগুলি জীবিকার টানে প্রতিদিন চলে যান এই নৌকাগুলোকে নিয়ে এই উত্তাল সমুদ্রের মধ্যে মধ্যরাত্রে। তারপর ভোরবেলা এক সময় এই নৌকা নিয়ে ফিরে আসেন। সারাটা রাত পরিবার পরিজন সবার থেকে বহু দূরে মাঝ সমুদ্রে কাটাতে হয়। কত বিপদ আপদ, ঝড় ঝাপটা, ভয়, কত কিছু থাকে বলুন তো। আমরা সুখী মানুষজন এটাকে নিয়ে ভাবতে গেলেই আমাদের গা শিউরে ওঠে। ওনারা প্রতিদিন হাড় ভাঙা পরিশ্রম করে এই দেখুন এই ভারী ভারী নৌকা নিয়ে ওনারা কীভাবে সামলাচ্ছেন, রীতিমতো ঢেউয়ের তালে নাকানি চোবানি। তবু এটাই তাদের রুচি, এটাই তাদের জীবন, এইভাবেই তারা বাঁচেন। এবং এইভাবে দেখলাম 4জন মানুষ নৌকাটিকে নিয়ে এলেন। নৌকায় মাছ রয়েছে, ওই যে নৌকার উপরে যেটি দেখছেন ওতে মাছ রয়েছে। দেখুন এই ভারী কাঠের ভিজে নৌকাটা 4জন মিলে কাঁধে করে নিয়ে যাচ্ছিল। দৃশ্যটা অসম্ভব সুন্দর লাগছিল দেখতে বটে, কিন্তু সত্যি মানুষগুলো যেমন পরিশ্রম করতে পারেন তেমন মানুষগুলোর ক্ষমতা। এই মানুষগুলোর কি কুর্নিশ, এই মানুষগুলো আছেন বলেই হয়তো সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের মানুষজন সুখে শান্তিতে জীবনযাপন করতে পারছেন। এনারা এই নৌকাটা নিয়ে এসে প্রথমে জালটা খুলে তারপর সেখান থেকে মাছগুলো বার করবেন। আমার দেখে বারবার কেমন গা শিউরে ওঠে, এত ভারী নৌকাটা কি করে 4জনে মিলে চাগিয়ে নিয়ে চলেছেন। এবং তারপরে দড়িগুলো খোলাখুলির পরে একে একে ওই জালগুলো খোলা হবে, এবং এই জালের মধ্যে থেকে বেরিয়ে আসবে মাছ। সারা রাত কিছু মাছ ধরে এই বস্তায় রাখা হয়, আর সকালের জালটায় ওইভাবে জাল সমেত নিয়ে আসা হয়। এই যে সবার প্রথমে মাছ আলাদা করা হচ্ছে। আমি প্রথম এখানে গিয়ে কিন্তু কয়েক বছর আগে জ্যান্ত লোটে মাছ আর জ্যান্ত ইলিশ মাছ দেখা কিন্তু আমার পুরীর সমুদ্রে গিয়েই। আজকে ইলিশ মাছটা দেখতে পাইনি, সেদিন ছিল পুরোটাই চিংড়ি মাছ, টুনা শার্টিন বলে সেই টুনা শার্টিন মাছ খানিকটা, আরও বিভিন্ন রকমের নোনা সামুদ্রিক মাছ। সব মাছের নাম আমি নিজেই জানি না। এই যে বড় বড় বেলে মাছ আর এই দেখুন লোটে মাছ, এই দুটো বড় লোটে মাছ। এই এক একটা ভাগে এরা বিভিন্ন রকম দাম রাখছে। যেমন এই বেলে মাছ আর এই লোটে মাছগুলো, এগুলো বলেছিল 120 টাকা। টুনা শার্টিন মাছগুলি 4-5টা করে ছিল, ওগুলো 200 টাকা, 180 টাকা, 150 টাকা এরকম দাম বলছিল। আর এই বড় বড় চিংড়িগুলোকে যেখানে আলাদা করে রাখা হচ্ছিল, চিংড়িগুলোকে আলাদা করে একটু দাম বেশি বলছিল, 250 টাকা। যাই হোক, মাছ টাছ দেখে নিয়ে আমাদের সাইট সিইংয়ে যাওয়ার গাড়ি এসে গিয়েছিল। এই গাড়িটা বুক করা হয়েছিল। আমরা 4জন, আমি, আমার এক বন্ধু বিজন আর বিজনের স্ত্রী যুথিকা, আমরা 4জন সাইট সিইংয়ে যাবো, এটাই প্ল্যানিং ছিল। তো সেই মতো গাড়ি বুক করে রেডি হয়ে মাছ টাছ দেখে এসে বেরিয়ে পড়েছিলাম। গাড়ির মধ্যেকার জার্নি প্রাথমিকভাবে খুবই ভালো লাগছিল, কারণ মোটামুটি ভালোই আরামদায়ক জার্নি ছিল। এবং যখন সমুদ্রের ধার বেয়ে এগোতে লাগলো গাড়িটা, তখন একটা আলাদা রোমাঞ্চ অনুভূত হলো। সমুদ্র আমার বড়ই প্রিয়, সমুদ্রের আশপাশ থেকে যেতেই আমার কি ভালো লাগে। বেশ কিছুটা পথ অতিক্রম করার পরে এসে পৌঁছলাম চন্দ্রভাগা বিচ। এই সমুদ্র সৈকতটায় বেশ কয়েকবার গেছি আমি, অনেকবার ঘোরা হলেও এই সমুদ্র সৈকতটা প্রতিবারই আমাকে টানে। আসলে এইখানের এই খাড়া উপকূল ভাগ এবং সেই সঙ্গে এই বড় বড় ঢেউ, এইখানকার ঢেউ পুরীর যে সমুদ্র সৈকত তার থেকেও বেশি, এবং সমুদ্র আরও বেশি উত্তাল। দেখুন না কেমন করে একদম আছড়ে পড়ছে। এখানে স্নান করা নিষিদ্ধ, এখানে খুব একটা স্নান করা যায় না, কারণ এটা খুব বিপজ্জনক। এত সুন্দর লাগে এই জায়গাটা। তারপরে চন্দ্রভাগা বিচ থেকে সবাই মিলে চলে গিয়েছিলাম কোনারক সূর্য মন্দির, আমার অন্যতম পছন্দের একটা জায়গা। আমি যতবার পুরী যাই ততবার আর কোথাও যাই বা না যাই, এই জায়গাটায় যাই। আসলে এই যে স্থাপত্য, স্কাল্পচার, এই জিনিসগুলো আমাকে খুব টানে। এবং কোনারক সূর্য মন্দির এমন একটা বিষয় যেখানে একটা অসম্ভব রকমের ঐতিহ্য, ইতিহাস, পুরাণ, সমস্ত কিছুর একটা অস্বাভাবিক মেলবন্ধন পাওয়া যায়। সব থেকে বেশি শিল্পচর্চা। এই যে ওখানে ঢোকার এই টিকিটটা 40 টাকা করে পার হেড টিকিট নিয়েছিল। এই টিকিটটা মোটামুটি পার হেড লাগে 40 টাকা করে,
বাইরেই লাইন পড়ে, এই লাইন পড়ে টিকিটটা কেটে নিতে হয় এবং আমরা টিকিটটা কেটে নিয়ে যথারীতি চলে গিয়েছিলাম ভিতরের দিকে। প্রবেশপত্রে এরকম একটা কাঁচের শেড করা ছিল, এটা পরবর্তীতে করা, অনেক পরে ইদানিং করে নেওয়া হয়েছে, যাতে যারা দর্শনার্থী তাদের খুব একটা অসুবিধা না হয়। ভিতরটা অসম্ভব সুন্দর। এই প্রত্যেকটা পাথরের কাজ কিন্তু খোদাই করে করা হয়েছে, কোনোটা কিন্তু এখনকার মতন বালি সিমেন্ট জমিয়ে করা হয়নি। আরও ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন কত নিখুঁত, কত ডিটেলিংয়ে কাজ করা। এই মন্দিরের এই অংশটা, এটা হচ্ছে মন্দিরের শুরুর অংশ, এর পেছনে আসল মন্দিরটা রয়েছে। এটা ওই দ্বার বলতে পারে, মানে এখান থেকে যেতে হয়, এরকম একটা ব্যাপার। এই সামনে দুটো কি অস্বাভাবিক সুন্দর মূর্তি রয়েছে, দুদিকে দুটি হাতির উপরে গরুর মহারাজের দুটি মূর্তি বসানো রয়েছে। আমার গরুর মনে হয়েছে, আমি জানি না, আমি সত্যি সত্যি নির্দিষ্ট করে জানি না এগুলো কী সিংহ হতে পারে, আমি আসলে কখনো এটাকে নিয়ে খুব একটা রিসার্চ করতে পারিনি এখনও অবধি। এই মাঝখানে সিঁড়িটা দিয়ে উপর দিকে উঠে গেলে উপরে ওই যে গম্বুজ মতো অংশটা দেখছেন, ওর মাঝখান দিয়ে একটা রাস্তা আছে যেটা দিয়ে ওই পারে যাওয়া যায়। এবং দেখুন না মন্দিরের অংশের এই অংশের কাজগুলো কি সুন্দর, মানে প্রত্যেকটা স্থাপত্য ভাস্কর্য এত সুন্দর করে চারুকলায় ফুটিয়ে তোলা হয়েছে, যেন মনেই হবে না যে বহু প্রজন্ম আগে, বহু যুগ আগে ছেনি হাতুড়ি দিয়ে পাথর কেটে কেউ বানিয়েছে। এরকম কাজ খোদাই করে বানানোও যায়। আমার বিশেষ করে এই সমস্ত শিল্পচর্চায় বিশেষ আকর্ষণ আছে। আর এই হচ্ছে মূল সূর্য মন্দিরটি, যেটি আসলে একটি রথের আদলে বানানো আছে। আপনারা সবাই পুরনো বাড়িগুলোতে গিয়ে দেখেছেন, বাঙালি বাড়িতে যে একটা বড় পাথরের চাকার সামনে দাঁড়িয়ে ছবি তোলা, আসলে সেটা এইখানেই তোলা। এই রথের আদলে তৈরি মন্দিরটায় মোট উভয় দিকে বেশ অনেকগুলি চাকা রয়েছে। সেই চাকাগুলির সামনে সবাই ছবি তুলতে বেশ ভালোবাসেন এবং আমি যখনই এইটা দেখি, এই মন্দিরটা দেখলে না আমার প্রাণ জুড়িয়ে যায়। ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, দেখুন না সামনের মানুষগুলো কইটুকু লাগছে এই বিশাল মন্দিরের তুলনায়। তাহলেই ভাবুন এই মন্দিরের বিশালতা কেমন। একটি ঝড় এবং তার আগে অ্যাসিড বৃষ্টির কারণে বহুভাবে এই মন্দিরের বহু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিন্তু তবুও যেন এক জলজলে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে কর্ণাটক সূর্য মন্দির। যে চাকাগুলোর কথা বলছিলাম একটু আগে, সেই চাকাগুলো, এই চাকাগুলোর কারুকার্য তো মানুষকে অবশ্যই মুগ্ধ করে, সেই সঙ্গে প্রত্যেকটা অংশ এই মন্দিরের এত বেশি নিপুণ এবং এত সুন্দর যে বলার অপেক্ষা রাখে না। আপনারা যখনই যাবেন এই চাকা এবং এর পাশে স্কাল্পচারগুলিকে দেখবেন। এই হচ্ছে দেবী ছায়া, সূর্য মন্দিরের পাশেই দেবী ছায়ার মন্দির। আমরা বেরিয়ে আসছিলাম, বেরোনোর রাস্তাটা আমার অস্বাভাবিক সুন্দর লাগছিল। বেরোনোর পথে এই মার্কেটটা পেয়েছিলাম। এই মার্কেটে অনেক কিছু বিক্রি হচ্ছিল, বিভিন্ন হাতের কাজ, হস্তশিল্প, ব্যাগ, পাথরের জিনিসপত্র ইত্যাদি ইত্যাদি। ওভারঅল এই মার্কেটটা থেকে বেরিয়ে আসার পর আবার যথারীতি যাত্রা শুরু করেছিলাম। যেহেতু এখনও লাঞ্চ করা হয়নি, বেশ খিদেটা জমে উঠেছিল। এই যে রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পরে একটা, আমি সত্যি সত্যি নাম জানি না, ওই জন্য আপনাদের ঠিকানাটা বলতে পারবো না, এরকম একটা জায়গা থেকে এই যে আমি দই বড়াটা খেয়েছিলাম। খেতে অস্বাভাবিক সুন্দর বলবো না, কিন্তু পেট ভরানো যায়, খিদেটা জমে উঠেছিল, তাই জন্য বেশ খেয়ে নিয়েছি। যাই হোক, এইটাই ছিল মোটামুটি আমার পুরী ভ্রমণের দ্বিতীয় দিনের প্রথম অংশ। দ্বিতীয় দিনে এইগুলো ঘুরেছিলাম। এটা তো আপনারা দেখিয়েছেন, সমুদ্রের ধারে হাঁটছিলাম, এইটা নয়, এর আগে অবধি। তো যাই হোক, আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।